শ্রুতি, বল না রে, এভাবে আর কত চলে? তুই তো 5 বছর হলো একটাও বাচ্চা জন্ম দিতে পারলি না। আমার ছেলেটার জীবনটা যে এভাবে তুই শেষ করে দিচ্ছিস, আমার মোটেও ভালো লাগছে না। আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবো। তুই যদি পারিস তোর বোনকে রাজি করিয়ে দে, তোর বোনকেই বিয়ে করাবো। কিন্তু মা, আমার বোন তো অনেক পড়ালেখা করেছে, ও তো রহিমকে বিয়ে করবে না। আর তাছাড়া আমি তো এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনারা আমার সাথে এমন করবেন না। আমার বাচ্চা হয় না, এতে আমার কি দোষ? এটা তো আল্লাহর ইচ্ছে, তাই না মা? শ্রুতি, আল্লাহর উপর দোহাই দেওয়া বন্ধ করো। তোমার উপর আমরা দয়া করছি বলেই বলছি তোমার বোনকে রাজি করাও। তোমার বোনকে যদি বিয়ের জন্য রাজি করাও, তাহলে তো তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হচ্ছে না। আর অন্য কাউকে বিয়ে করলে তো আলবাত তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। তাই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, তোমার বোনকে যে করেই হোক রাজি করাও। রহিম, আমাদের তো বলার দরকার নেই ও কাকে রাজি করাবে কাকে করাবে না। ও যদি ওর বোনকে রাজি করাতে না পারে, তাহলে আমরা বাইরের মেয়ে বিয়ে করাবো। আর এই জন্য তো ও ভালো করে জানে, বাইরের মেয়ে বিয়ে করাতে হলে তাকে ডিভোর্স দিতে হবে এবং এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না না মা, আমি আমার স্বামীর পরিচয়ে বাঁচতে চাই। আপনারা চিন্তা করবেন না, আমি আমার বোনকে যে করেই হোক রাজি করিয়ে নেব। আমি এক্ষুনি যাচ্ছি আমার বোনের কাছে। আপনারা আমাকে বাড়ি থেকে বার করার কথা ভাববেন না। অবশেষে শ্রুতি সুভার কাছে যায় এবং তাকে অনেক বিনয় করে বিয়ের জন্য, কিন্তু সুভা কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে শ্রুতি তাকে পায়ে পর্যন্ত ধরে। শ্রুতি ও সুভা ছিল দুই যমজ বোন, তাদের মা বাবা কেউই ছিল না। দুকুলে তারা দু বোনই ছিল। সুভা অনেক পড়াশোনা জানতো, সে অনেক স্মার্ট ভাবে বড় হয়েছিল, কিন্তু শ্রুতি এসব কিছুই জানতো না। শ্রুতি স্যাক্রিফাইস করেছিল বলেই সুভা আজ এত শিক্ষিত। সেইটার দোহাই দিয়েই অবশেষে শোভা শ্রুতিকে বিয়ের জন্য রাজি করালো এবং বিয়েও হয়ে গেল ধুমধাম করে। বিয়ের পর শোভা বাড়ি কোনো কাজই করতো না। শোভা যেন কেমন একটু পাল্টে গিয়েছে এবং শ্রুতি বাড়ির সব কাজ করত। এতে বাড়ির কারোরই কিছু যায় আসতো না। কেউই শোভাকে কোনো কাজই দিত না, সবাই মাথায় তুলে রাখতো। এটা দেখে শ্রুতি অনেক অবাক হতো। হে গো, আমি শুনলাম তুমি নাকি শোভাকে নিয়ে মার্কেটে যাবে কেনাকাটা করার জন্য। আমার জন্য এক পাতা নাফা বড়ি নিয়ে এসো, আমার খুব জ্বর। 4-5টা দিন ধরে আমি কিচ্ছু খেতে পারছি না। তুমি মনে করে আমার জন্য ওষুধটা নিয়ে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, সে না হয় নিয়ে আসবো নে। যখন মার্কেট শেষ করে আসি, মনে থাকলে অবশ্যই ওষুধটা নিয়ে আসবো। সে নিয়ে তোমারে তো ভাবতে হবে না, তুমি শুধু ব্যাগরা দিতেই জানো কোথায় গেলে। এরপর রহিম শোভাকে নিয়ে মার্কেটে যায়। দু চোখে যা যা দেখে সবকিছুই শোভাকে কিনে দেয়, কিন্তু শ্রুতি কষ্ট পায় এটা ভেবে। এত বছর সংসার করলো, অথচ একদিনও শ্রুতিকে নিয়ে রহিম মার্কেটে গেল না। কিন্তু সে খুশি হয় এটা ভেবে যে তার বোন সুখে আছে। এসব কথা ভেবে ভেবেই সে কাজ করতে থাকে। ঘরের সকল কাজ সে করছিল। সব কাজ শেষে যখন রহিমকে সে ওষুধের কথা জিজ্ঞেস করলো, তখন রহিম তার দিকে রেগে তেড়ে আসলো। না না রহিম, তুমি যেমন ভাবছো এমন না, আমার মোটেও হিংসে লাগছে না। আমি তো শুধুমাত্র এটাই বলেছি, এত কিছু কেনাকাটা করতে পারলে আমার জন্য সামান্য ওষুধটা কিনতে পারলে না। কি রে 2 টাকার মেয়ে, আমার ছেলের মুখে মুখে তর্ক করিস? তোর জন্য ওষুধ আনিনি, ভালো হয়েছে। বাড়ির কাজের লোকের জন্য আবার ওষুধ কিসের রে? তুই তো এই বাড়ির চাকরানি, এই বাড়ির বউ তো একমাত্র শোভা। মা একদম ঠিক কথা বলেছে। তুমি সবকিছুতে এমন জ্ঞানের জ্ঞান করবে না। তোমাকে দু চোখে দেখতে আমার মন চায় না পর্যন্ত। তুমি কেন যে আমাদের সংসারে ঝামেলা হয়ে রয়ে গেছো? শোন রে বাজান, আমাদেরই ভুল হয়েছে। ওর বোনকে বিয়ে না করিয়ে বাইরের মেয়ে বিয়ে করালে হয়তো ও ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেত, আর তাকে চলে যেতে হতোই। ওর বোনকে তো বিয়ে করিয়েছি, এই জন্য এই বাড়িতে ড্যাঙর ড্যাঙর করে আছে, আর এভাবে আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। ঠিক বলেছ মা, কিন্তু ও হয়তো জানে না যেমন কুকুর তেমন মুগুর আমরাও ব্যবহার করতে পারি। ওকে মারতে মারতে এমন অবস্থা করো যেন ও উঠেও দাঁড়াতে না পারে। এসব কথা বলে শ্রুতির শাশুড়ি শ্রুতিকে এমন মার মারতে থাকে, শ্রুতি এক সময় আহত হয়ে পড়ে। এত মার খেয়েছি, বিন্দু পরিমাণও কষ্ট হয়নি রে বোন। কিন্তু তোর চুপ থাকা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কেন শোভা, তুই একবারও প্রতিবাদ করলি না? আমি তোর সাথে কথা বলবো, এই ব্যাপারে আমি তোর সাথে কথা বলেই ছাড়বো। কেন তুই আজ এত নিশ্চুপ? কেন তোর বোনকে এত অত্যাচার করছে? তোর মুখে কোনো বাক্য নেই কেন?
শোভা, আমি যা যা বলেছি তুই আমার সব প্রশ্নের উত্তর দে। তুই আমার মায়ের পেটের বোন হয়ে এভাবে আমার উপর হওয়া অত্যাচার কেমনে সহ্য করছিস? আমি তোকে কেন বিয়ে করিয়েছিলাম? তাহলে তো বাইরের মেয়েকে আমি বিয়ে করাতে পারতাম। তুই আমার বোন বলেই তো। আর আজ তুই চুপ। দেখ শ্রুতি, তুই যখন আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছিস, আমি বলেই দিই আমার সমস্যার কথাগুলো। প্রথমত, তুই এই বাড়িতে থাক, আমি চাই না। দ্বিতীয়ত, আমি সন্তান সম্ভবা। তৃতীয়ত, আমি চাই না আমার সন্তান এই পরিবেশে বড় হোক। চতুর্থত, তুই যদি এই বাড়িতে থাকিস আমি কিচ্ছু বলবো না, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের মতো চলে যাব। আর এই বাড়ি কেউ চায় না তুই এই বাড়িতে থাক। সেই জন্যই সবাই তোর সাথে এরকম আচরণ করছে। কেন তুই বুঝতে পারছিস না? তুই এখান থেকে চলে যা। তুই আমার জীবনটা এমনিতেই নষ্ট করে দিয়েছিস, আর নষ্ট করিস না, দোহাই লাগে। তোর দুই চোখ যেমনি চায় তুই সেমনি চলে যা। এরপর শ্রুতি তার বোনের মুখে এমন কথা শুনে সারা জীবনের মতো বাড়ি ছেড়ে চলে যায়, এবং তার বোন ও তার বোনের পরিবারের সবাই এতে অনেক খুশি হয়। এভাবে দেখতে দেখতে 5 মাস কেটে যায়। ওরে আমার লক্ষ্মী বৌমা, তা ডাক্তার কি বললো? ছেলে দাদু ভাই নাকি মেয়ে দাদু ভাই? ওই আর কি মা, ডাক্তার বলল আপনার ছেলে দাদুভাই হবে। এরপর আমরা শ্রুতিকে দেখতে পাই, সে বাজারে যাচ্ছে। তার মায়ের দেওয়া শেষ চিহ্ন একটি হার ছিল, সেটা অবশেষে বাধ্য হয়ে বিক্রি করে একটি ছোট্ট দোকান দেয়। সেখানে বিভিন্ন খাবার বানাতো এবং বেনে করে সব খাবার বিক্রি করত। সবাই তার বানানো খাবার কিনতো, কারণ তার বানানো খাবার খুবই সুস্বাদু হতো। এভাবেই শ্রুতি সুখে দিন কাটাতে লাগলো। অন্যদিকে শোভাও তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সবাই সব জায়গায় সুখে থাকে না। সুখে থাকার জন্য যথেষ্ট ভাগ্য এবং নিজের ক্ষমতা থাকা লাগে। গল্পটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।